হ্যালো। বাহ, কি অদ্ভুত সুন্দর কণ্ঠ। কে কে বলছেন আপনি? তুমি কি তানজিকা? আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? আপনি কি চান? আহ, সেই মুখ, সেই চোখ, আর কি অদ্ভুত সুন্দর তোমার গানের গলা। আপনি আমাকে চেনেন? চিনি না, চিনি না, কিন্তু তোমার গানের গলার চাইতেও কিন্তু তোমার চোখ দুটো যে বেশি সুন্দর, সেটা কি তুমি জানো? জি জানি, তো আপনি কে? আমাকে চেনেন কিভাবে বলুন? হ্যালো। তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন একবারে করে ফেললে। আমি কে, কি চাই, কোত্থেকে বলছি। তোমার এতগুলো প্রশ্নের জবাবে আমি শুধু এটুকুই বলতে পারি, অনেক বছর পর বহু দূর থেকে তোমার সঙ্গে কথা বলছি। আমার এত বছরের সফর আজ শেষ হলো। তো আপনি কে? আপনি কেনই বা ফোন করেছেন? আপনার সাথে গল্প করতে বেশ ভালো লাগছে। আচ্ছা, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? কি ব্যাপার, হাসলেন যে? তাছাড়া আপনার হাসিটা বেশ সুন্দর। জানেন তো, সুন্দর মন না থাকলে সুন্দর করে হাসা যায় না। এটা কি আপনার নিজস্ব দর্শন? দর্শন না, তা তো জানি না। আচ্ছা, আপনি কি বলছেন বলুন তো? আপনি যদি না বলেন আমি লাইনটা কেটে দেব। এই দাঁড়ান 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 দাঁড়ান, বলছি বাবা, বলছি। আমার নাম শাহেদ, শাহেদ আহমেদ। চেনা যায়? শাহেদ মানে আমার বাল্য বন্ধু, গ্রামের সেই শাহেদ? ও মাই গড! জি স্যার, আপনার স্কুল জীবনের বন্ধু শাহেদ। বাঁচলাম বাবা। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে কে। কেন? শাহেদ, তোমার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। কেমন? এই যে অনেক সুন্দর করে কথা বলছো, আমি তো বুঝতেই পারিনি যে আমার সেই ছোটবেলার ফ্রেন্ড শাহেদ। আরে বাবা, ওটা তো মজা ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে চিনতে পারো কি না। ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর ছিল। আর এত বছর পর কোথা থেকে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছো, আমি চিনতে পারিনি। আই এম সরি, সরি শাহেদ। অনেক সাধনার পর ইন্টারনেটের বদৌলতে তোমাকে খুঁজে পেয়েছি। কতদিন পরে শাহেদ। আচ্ছা শোনো না, আমি রাখছি, পরে কথা হবে, কেমন? হ্যাঁ। শিবম, তোমার সঙ্গে একটু কথা বলা দরকার। ঠিক আছে, বলো। আচ্ছা, তুমি কি এবারিতে গ্রামে যাবে না? কি হলো, কথা বলছো না কেন? গত বছর আমাদের কি কথা হয়েছিল তোমার মনে নেই? না, মনে নেই। আমার মনে আছে। তোর মনে আছে মানে? বাবা মায়ের কথা শোনা হচ্ছিল কি লুকিয়ে? যাও, দিব তোমাকে আমি একটা। যাও, পড়তে যাও, পড়ার সময় হচ্ছে। যাও যাও যাও। কি আশ্চর্য, তুমি ওকে ধমক দিচ্ছ কেন? খবরদার মেয়ের হয়ে ওকালতি করতে আসবে না। যে মেয়ে বাবা মায়ের কথা শুনে লুকিয়ে লুকিয়ে কোথায় থেকে তুমি বকা দিবে তা না করে। আমি তো এখানে তিতলির কোনো দোষ দেখছি না। তাহলে দোষটা কার? আমার। অবশ্যই তোমার। গত 10 বছর ধরে আমরা তোমার বাবার বাড়িতে ঈদ করছি, তাই না? কথা সংযত হয়ে বলো। আমার বাবার বাড়ি মানে কি? আমার বাবা তোমার কে হন? আই এম সরি, আমার ভুল হয়েছে। গত 10 বছর ধরে আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করছি, এবার তুমি তোমার শ্বশুর বাড়িতে ঈদ করবে, তেমনই তো কথা হয়েছিল নাকি? হয়তো। বললাম না আমার মনে নেই। তার মানে তুমি ঈদ করতে গ্রামে যাচ্ছ না? না। কেন? প্রথমত, গ্রামে গিয়ে ঈদ করতে হবে এমন কোনো নিয়ম আছে কি? আর দ্বিতীয়ত, পথের দূরত্ব। আর তাছাড়া আমি গ্রামে গিয়ে ওই পরিবেশে খাপ খাইয়ে নিতে পারি না। ও হ্যাঁ, ড্রাইভার তো ছুটিতে যাচ্ছে গ্রামে ঈদ করতে, আমি তাকে ছুটি দিয়ে দিয়েছি। ড্রাইভারকে ছুটি দিয়েছো মানে? তুমি ছুটি দেয়ার কে? আমি ছুটি দেওয়ার কে মানে? আমি কি ড্রাইভারকে ছুটি দিতে পারি না? অবশ্যই পারো, তবে ব্যাপারটা আমার সঙ্গে ডিসকাস করা উচিত ছিল। ড্রাইভারকে ছুটি দেব কি দেব না সেটা ছোট্ট একটা বিষয়, সেটা নিয়ে কেন তোমার সাথে আমার কথা বলতে হবে? এটা মোটেও ছোট কোনো বিষয় না। ড্রাইভারের সঙ্গে আবার কথা হয়েছে, সে ঈদ করতে তার নিজের বাড়িতে যাবে না, সে আমাদের সঙ্গে গ্রামে যেত। দাঁড়াও দাঁড়াও, আমাদের মানেটা কি? আমাদের মানে কি? আবার তুমি, আমি আর তিতলি?
আমি যে যাব সেটা কি এখনো ফাইনাল হয়েছে? না। তাহলে আমার ব্যাপারে তুমি সিদ্ধান্ত নেবার কে? তার মানে তুমি ঈদ করতে গ্রামে যাবে না, তাই তো? না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কবে আসবা বাবা? আব্বা, তারিখটা আগামীকাল নাগাদ জানাতে পারবো। বৌমা কি পাশে আছে? একটু দাও তো। না আব্বা, ও তো রান্নাঘরে আছে, ওই বাসায় গেস্ট এসছে তো, ও মনে হয় নাস্তা বানাচ্ছে। আমি দাদু ভাইয়ের সঙ্গে কথা বলবো। দাদুর সঙ্গে কথা বলবে? আচ্ছা না আব্বা, ওই যে তিতলি কথা বলবে না। কার সাথে কথা বলছো? শাহেদ, তোমার নাতনি কথা বলতে চাচ্ছে। দাদা ভাই একটা ঝামেলা হয়েছে। ঝামেলা? কি ঝামেলা? ঈদে তোমাদের বাড়িতে যাওয়া হবে না। বলিস কি? কি হয়েছে? হ্যাঁ, দাও তো আমার কাছে দাও। হ্যালো, হ্যাঁ তিতলি, কি হয়েছে রে? গ্রামে যাওয়া নিয়ে মা বাবার ঝগড়া হয়েছে একটু আগে। বলিস কি? তিতলি, দিস ইজ ভেরি ব্যাড। ডাক্তার এটা এসব কি বলছে? তাহলে তোমরা ঝগড়া করে ওঠাবেন না? আব্বা। ঘটনা কি বলতো? তোমরা কি এবারও ঈদে আসছো না? না না আব্বা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আসবো আসবো। তবে তিতলি যে কি বলছে শোনো, ইচ্ছার বিরুদ্ধে তোমাদের এখানে আসার দরকার নেই, ঠিক আছে? কি ব্যাপার, আপনারা আসছেন? জি, আমরা আসছি। আপনারা কার সাথে দেখা করবেন? আম্মাজানের সাথে না আব্বাজানের সাথে? ভাইজান, দুইজনের একজন হই লইব। ঠিক আছে, আর সবসময় সবার ভাই বলবা না। এত আশা করো না, ওরা আসবে না। আব্বাজান, তারা আসছে। কারা? মানে ওই যে জাউলা বাউলা আর ওই যে ওদেরকে চলে যেতে বল। যে রমজান, ওদেরকে বসতে দে, আমি আসছি। যে আম্মাজান, আপনারা দাঁড়ান, আম্মাজান আসতেছে। তুমি আসলে রিয়েলিটিটা বুঝতে চাচ্ছ না। আচ্ছা তানজিকা, বলো তো তুমি বিয়ে করলে না কেন? বিয়ে? আচ্ছা, জীবনে বিয়ে করাটা কি খুব জরুরি? না, তোমার মতো সুন্দরী মেয়ের জন্য তো কত ছেলেই পথ চেয়ে বসেছিল। আচ্ছা, আমি তো তোমার সঙ্গে কথা বলতেই ভয় পেতাম। হ্যাঁ, আমার খুব ভয় লাগতো। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি এখন বিদেশে কি করছো বলো তো? হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। শিমু, হ্যালো। কতক্ষণ ধরে কল করছি, তোমার ফোন এত বিজি কেন? আচ্ছা কি বলবে বলো। আচ্ছা শোনো, তুমি কি অফিসে পৌঁছে গেছো? না, এই তো কাছাকাছি। তাহলে কি তোমার সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলা যাবে?
হ্যাঁ বলা যাবে, বলো। মানে তুমি কি কোরবানির বিষয় নিয়ে কিছু ভেবেছো? আচ্ছা, এ বিষয়ে পরে আমি বাসায় এসে কথা বলি। কেন এখন কথা বলে সমস্যাটা কি? শোনো, আমি একটা খুব ভালো অনলাইনের লিংক পেয়েছি, ঠিক আছে? সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করে তারপর গরু বিক্রি করা হয় এবং ওখানে কাটাকাটির কোনো ঝামেলা নেই, ওরা সব কিছু করে দিয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা নিয়ে আমি বাসায় এসে কথা বলি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে আমার আইডিয়াটা তোমার পছন্দ হলো না? শিব, এই বিষয়টা নিয়ে আমি পরে তোমার সঙ্গে কথা বলবো, কেমন? তার মানে তুমি ডিসিশন নিয়েই ফেলেছো যে তুমি গ্রামে গিয়ে ঈদ করবে, তাই তো? তবে হ্যাঁ শোনো, আমি আমার ডিসিশনটা তোমাকে বলে রাখি, আমি কোনোভাবেই গ্রামে গিয়ে ঈদ করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান, বস। ওনারাই আসছে। আচ্ছা, তুমি বোধহয় জেলে না? জি আম্মা। আমার নাতনি গ্রামে কখনো আসে নাই, মাছ ধরাও দেখে নাই। মাছ ধরা দেখায় তাকে আনন্দ দিতে পারবা? আল্লাহ ভরসা, পারবো আম্মাজান। আর তুমি তো বাউল। জি আম্মাজান। আমার নাতনি কিন্তু ছোট, বাউল গান শোনায় তাকে কি আনন্দ দেয়া যাবে? ইনশাল্লাহ আম্মাজান, আমি চেষ্টা করব। তয় আপনার একটা গান শুনে আম্মাজান। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। ঠিক আছে, মাশাআল্লাহ আম্মাজান, গলাটা বেশ ভালো। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, নিজেরা নিজেরা আয়োজন শুরু করো। তোমাদেরকে রমজান সাহায্য করবে, যা কিছু চাওয়ার রমজানের কাছে যাবা, ঠিক আছে? জি আম্মা। যাও তাহলে। আসসালামু আলাইকুম। আসেন আমার সাথে। আমি তো বলছি, শুধু শুধু এত আয়োজন করছো কেন? ওরা না আসলে তুমি আমি আছি না? খেতে পারবে তো? অল্প একটু সবজি, অল্প। সবজি খেতে হবে মা। দিব তোমাকে? একটু পরে নিচ্ছি। আবার কে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি হাম্বা.com থেকে বলছি। আপনি কোরবানির গরুর ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন। ও ও হ্যাঁ, একটু হোল্ড করুন প্লিজ, একটু। এই শোনো, এই যে কথা বলো না একটু, ওই যে কোরবানির গরুর ব্যাপারে কল করেছে, আমি অনলাইনে কথা বলেছিলাম, বলো না একটু। আরে বাবা, আমি কি কথা বলবো? আর আমরা ঢাকায় কোরবানি দিচ্ছি, এটা কি কনফার্ম হয়েছে? ভাই আপনাকে আমি পরে কল করছি। আচ্ছা আচ্ছা। আমি কোরবানির গরু ঢাকাতেই অর্ডার করছি। ঢাকায় কোরবানি দেবো মানে? আমরা যদি ঈদই ঢাকায় না করি তাহলে ঢাকায় কোরবানি দেবো কোত্থেকে? ঠিক আছে, সেই ডিসিশন তো এখনো হয়নি, তাই না? কিন্তু তুমি আমাকে এভাবে অপমানটা না করলেও পারতে। আমি তোমাকে অপমান করলাম কখন? কেন? এই লোকটার সাথে একটা মিনিট কথা বললে তোমার কি এমন ক্ষতি হতো? আরে বাবা, কোনো কারণ ছাড়া আমি লোকটার সঙ্গে কেন কথা বলবো? আমি কোনো কারণ ছাড়া তার সাথে কথা বলেছি? কোরবানি কি একটা কারণ না? আরে বাবা, আমরা শহর না গ্রাম, কোথায় ঈদ করব কোরবানি করব সেটা তো এখনো ফয়সালা হয় নাই। হয়েছে বলো? আমি যখন শহরে বসে কোরবানির গরু খুঁজছি তখন তোমার বোঝা উচিত ছিল যে কোরবানিটা শহরেই হবে। কিন্তু এবার তো আমাদের গ্রামে ঈদ করবার কথা ছিল, সিদ্ধান্তটা সেরকমই নিয়েছিলাম না? ঠিক আছে, আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, আমি গ্রামে ঈদ করতে যেতে পারবো না। আমি গ্রামে ঈদ করব। বাবা, আমরা গ্রামে যাব না? বলো না। আরে যাবো মা, খাওয়াটা শেষ কর, আমার গ্রামে যাবো।
শোনো না, কেন? ধরো না, ধরতে বলেছি ধরো। আচ্ছা কি পাগলামি করছো? লটারি না? লটারি না করেও আমি বলতে পারি ওরা আসবে না। আচ্ছা বললাম। মন খারাপ করো না। শোনো, তোমাকে একটা কথা বলি, গুরুত্ব তাকেই দিবে যে তোমাকে গুরুত্ব দেয়। একটা বয়সে ছেলে মেয়েদের কাছে বাবা মার গুরুত্বটা কমে যায়। তুমি ভুল বলছো, আমার ছেলে এমন না। হ্যালো দাদু ভাই। কে? তিতলি? কি হচ্ছে দাদু? আমি তোমাদের সঙ্গে গ্রামে ঈদ করতে চাই। হ্যাঁ, তুমি তো আমাদের সাথে ঈদ করবে। কিন্তু আমি যাব কিভাবে? কেন? তোমার বাবা মা নিয়ে আসবে। বাবা মা গ্রামে ঈদ করতে চায় না, তাহলে আমি কিভাবে যাব? ওরা এই কথা বলেছে? কি হলো? ফোনটা কেটে গেল মনে হয়। আচ্ছা ধরছে না? না, ধরছে না তো। দেখি। আচ্ছা, তুমি শাহেদকে ফোন দাও। ওয়েল, তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসি। তুমি গ্রামে যাচ্ছ না, এটা ফাইনাল? ফাইনাল। কোরবানি তাহলে ঢাকায় হচ্ছে? হ্যাঁ। ফাইন। ঈদের দিন আমি আর তিতলি গ্রামের বাড়ি যাচ্ছি। তিতলি যাবে না। কেন? কারণ তিতলি আমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু তিতলি নিজেই তো গ্রামে যেতে চাইছে। ঠিক আছে, আমার মেয়ে, আমি বোঝাবো ওকে। হ্যালো। হ্যালো মা। কি রে বাবা, তোদের কি কিছু হয়েছে? না তো মা। কেন? মানে কাল রাতে তিতলি অনেক কান্নাকাটি করলো, তারপর থেকে তো তোদেরকে আর ফোনেই পেলাম না। কোনো ঝামেলা হয়েছে? না মা, কোনো ঝামেলা হয়নি। শোনো না মা, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি? আমরা ঈদে গ্রামে আসছি। সত্যি বলছিস? হ্যাঁ মা। তাহলে কবে আসছিস? আমরা ঈদের দিন দুপুরে রওনা করবো মা।
ঈদের দিন আসবি কেন? আগে আয়। একটা ছোট্ট ঝামেলা মা, ওই ঈদের নামাজ পড়ে কোরবানি দিয়ে তারপর আমরা রওনা করব। কুরবানিটা না এবার আমাদের এখানে করার কথা। মা, এটা আসলে শিমুর সিদ্ধান্ত। দেখি, আমরা ঈদের দিন যত দ্রুত সম্ভব রওনা করব। রাখছি মা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কত দূরে? এই মাত্র পদ্মা সেতুতে উঠলাম। ঈদের দিন রাস্তাঘাট একেবারে ফাঁকা। তোমার আর কতক্ষণ লাগবে আসতে? আর মাত্র 30-40 মিনিটের পথ। কুরবানি কি হয়ে গেছে মা? হ্যাঁ বাবা, কোরবানি শেষ। আচ্ছা, তুমি এখন কি করছো মা? আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসলে আমরা একসাথে খাবো। লাভ ইউ মামনি। লাভ ইউ বাবা, রাখি। তুমি তাহলে শেষ পর্যন্ত যাচ্ছ? হ্যাঁ, সেরকমই তো কথা হলো। আজ ঈদের দিন, না গেলে হয় না, আত্মীয় স্বজন আসবে। কাল যাও। না, আমি আজই যাব। চলো তিতলি। এই দাঁড়াও, তিতলি যাবে মানে কি? সকালে তো এই বিষয়ে সিদ্ধান্ত হলো। তিতলি তোমার সাথে যাবে এটা কোনো সিদ্ধান্তই হয়নি। আর হ্যাঁ, তিতলি চলে গেলে তো আমি একা হয়ে যাব। তাছাড়া তিতলি ওখানে থাকতে পারবে না, অনেক গরম, ওর কষ্ট হবে। আমার কষ্ট হবে না, আমি বাবার সঙ্গে যাব। আমি বলেছি তুমি যাবে না। যাবে না, ব্যাস। আমি বাবার সঙ্গে যাব। বসো। তিতলি যাবে না, আমার সাথে থাকবে। তুমি যাও। এক্সকিউজ মি, আপনি কোথায় যাবেন? তিতলি, তিতলি, কি হলো তিতলি? আমার কথা তোমার কানে যাচ্ছে না? ঠিক আছে, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তুমি দরজা না খোলো না, তিতলি, ওকে? 1, 2, আসছি, দাঁড়াও।
মা, ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমরা কি গ্রামে? না মা, আমরা ঢাকায়। কেন, তোমাদের না এবার গ্রামে ঈদ করার কথা? হ্যাঁ ছিল মা, কিন্তু যা গরম, আবার বৃষ্টি বাদলা দিন, কখন বৃষ্টি চলে আসে, সব মিলে যাওয়া হয়নি মা। কেন? তাছাড়া অনেকদিন গ্রামে যাও না, গত 10 বছর তো তোমরা আমাদের এখানে ঈদ করছো, এবার অন্তত ঈদে যাওয়া উচিত ছিল তোমাদের। আচ্ছা ঠিক আছে, জামাই বাবাজিকে আমার ফোনটা দাও। কি হলো, শাহেদকে ফোনটা দাও। মা, শাহেদ অফিসের কাজে বাইরে। এখন তো অফিস ছুটি, এখন বাইরে গেছে মানে? শিমো, আমার কিন্তু তোমাদের আচরণ ভালো লাগছে না। কি হয়েছে বলো? আচ্ছা মা, তুমি এভাবে কথা কেন বলছো বলো তো? তুমি যেভাবে প্রশ্ন করছো যেন মনে হচ্ছে আমি কোনো অন্যায় করেছি। হ্যাঁ, তুমি অন্যায় করেছো, অবশ্যই অন্যায় করেছো। শোনো, আমার নাতনি তিতলি কোথায়? ওকে দাও। মা, ওকে ফোনটা এখন দিতে পারবো না, তুমি পরে ফোন করো। হ্যালো হ্যালো শিমু, হ্যালো, দেখো তো। এই রমজান, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? ওইদিকে কাজগুলো হলে কিন্তু দেখ না, যা। জি আম্মা। আচ্ছা, বৌমার সাথে তোর কোনো ঝামেলা হয়নি তো? না বাবা, ঝামেলা হতে যাবে কেন? তাহলে সে আসলো না কেন? সে তো আসলোই না, তিতলিকেও পাঠালো না। এটা কিন্তু অন্যায়, মহা অন্যায়। তোর আসবি বলে আমরা কত রকম আয়োজন করেছি। তোর বাবা তোরা আসবি বলে তোদের রুমে এসি লাগিয়েছে, ইন্টারনেটের লাইন নিয়েছে। আচ্ছা তুই বলতো, শহরে এর থেকে বেশি কি কি সুবিধা আছে? আমরা সেই সব ব্যবস্থা করব। বৌমা যা চাবে তাই পাবে। তুই বৌমাকে ফোন করে আসতে বল। না মা, সেটা এখন আর সম্ভব না। এমনিতেই আমি ভাড়া বাসে এসেছি, ড্রাইভার ঈদের ছুটিতে গেছে, ওদের পক্ষে তো আর ভাড়া বাসে আসা সম্ভব না। তাহলে তুই এত কষ্ট করে আসতে গেলি কেন? তুইও থেকে যেতি ওদের সাথে। মা, আয় মা, তুই আমাদের সাথে খাবি। আচ্ছা, ভাবি এলো না কেন? এই গরমে সে নাকি গ্রামে টিকতে পারবে না। তার ধারণা গ্রামে ফেসবুক কাজ করে না, কোনো ইন্টারনেট নেই, কাজে এখানে তার দম বন্ধ হয়ে যাবে। বলো কি, ভাবি জানেন না বাংলাদেশের গ্রামে এখন অনেক বদলে গেছে? আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কে শোনে কার কথা? ওর একটাই কথা, এই গরমে শহর ছেড়ে সে কোথাও যাবে না। আর তাছাড়া ঈদের পরের দিন নাকি ওর কোথায় গানের অনুষ্ঠান আছে। কাল তো আমাদের এখানে অনুষ্ঠান, তুমি ভাবিকে বলনি? না, প্রয়োজন বোধ করিনি। আচ্ছা বাদ দিও সব কথা, কালকের অনুষ্ঠানের প্রস্তুতি কেমন? খুবই ভালো। ভেরি গুড। আচ্ছা শোন না, মানে তোদের ঝামেলাটা কি এখনো মেটেনি? তোর হাজবেন্ড? ওসব কথা বাদ দাও। তুমি আর মাথা গরম করো না, ও যখন এসেছে। শোনো, আমাকে তুমি বোঝাতে এসো না। ওর বউ আসেনি ভালো কথা, মেয়েটাকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতো। আমার ইটটাই মাটি করে দিল। আচ্ছা এত আয়োজন করলাম আমরা, এসবের কি হবে এখন? তা ভাবি, ভাইকে দেখছি না যে, শাহেদ ভাই কোথায়? শাহেদ আমার আত্মীয় স্বজনের বাড়িতে কোরবানির মাংস দিতে গেছে। ও, আর আপনার মেয়ে তিতলি? তিতলি ঘুমাচ্ছে। দেখেন শাহেদ ভাই কি ভালো, আপনি বললেন আর মাংস নিয়ে গেল। আর আমার হাজবেন্ডকে বললাম যে আত্মীয় স্বজনের বাসায় তুমি একটু মাংসটা দিয়ে এসো, সে কিছুতেই গেল না, পাঠাতেই পারলাম না। কিন্তু ভাবি, যে শাহেদ ভাইয়ের সাথে না আমার হাজবেন্ডের রাস্তায় দেখা হয়েছিল। ও বলল শাহেদ ভাই নাকি লাগেজ টাগেজ নিয়ে কোথায় যাচ্ছে, তো মাংস নিয়ে কখন গেল?
ভাবি আমার একটা ফোন আসছে, আমাকে না কলটা রিসিভ করতে হবে। ও না না, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আজ আসি। না ভাবি একটু বসেন, আমি কলটা রিসিভ করে চলে আসবো। কিছু একটা বলে দিয়ে যান। থ্যাংক ইউ। আবার আসবেন। হ্যাঁ ভাবি, আবার আসবেন। ভালো থাকবেন। আচ্ছা। হ্যাঁ মা বলো। এইমাত্র তো শাশুড়ির সঙ্গে আমার কথা হলো। নিশ্চয়ই আমার নামে অনেক অভিযোগ করলো। কথার মাঝখানে কথা বলিস কেন? উনি অনেক আফসোস করলেন তোদের যাওয়ার কথা, এই জন্য উনি কত রকম আয়োজন করেছেন। সবাইকে দাওয়াত দিয়েছেন, পুকুর থেকে মাছ ধরবে, গানের আসর বসাবে, কত আনন্দ ফুর্তি করবে। আর এখন তো তোরা গেলি না। তার মানে কি আমার ওখানে যাওয়া উচিত ছিল? হ্যাঁ অবশ্যই তোদের যাওয়া উচিত। কিভাবে যাব? ড্রাইভার নেই। শিমু, নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিস না। ড্রাইভারকে ফোন করে দেখ, ও যদি যেতে রাজি হয় তাহলে ওর সঙ্গে করে তিতলিকে নিয়ে তুই চলে যা। আমি যাব না মা, ইম্পসিবল। হ্যালো। হ্যাঁ রুমা, কেমন আছিস? ঈদ মোবারক। এই তো ভালো। আরে আমিও তো ভাবছিলাম তোকে এখনই ফোন করব, তার আগেই তুই ফোন করলি। শোন না রুমা, আগামীকাল রাতে মানে ডিনারে আমি তোদেরকে দাওয়াত করতে চাচ্ছি। ভাবছি বন্ধু বান্ধব সবাইকে নিয়েই ডিনারটা করব। আমি তো আসতে পারবো না সন্ধ্যায়। কেন? আমি তো এখন ঢাকায় নেই, গ্রামে। শরীয়তপুর? তাহলে তো তুই কালকে আসতে পারছিস না। না, তোকে মিস করব। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর রওনা করব। দুপুরে খাওয়া দাওয়া করে তুই শরীয়তপুর থেকে ঢাকায় রওনা দিবি? পাগল হয়েছিস নাকি তুই? শিমু, তুই কিন্তু একটা মারাত্মক ভুল করতেছিস। কি ভুল করলাম? আরে শোন, 10 বছর আগের গ্রাম আর এখনের গ্রাম এক না। গ্রাম এখন অনেক উন্নত হয়েছে। ঢাকা থেকে আবার শ্বশুরবাড়ি যেতে আগে 7 ঘন্টা লাগতো। আরে পদ্মা সেতু হয়েছে না, এখন তো শরীয়তপুর থেকে আসতে মাত্র 2.5 ঘন্টা লাগে। আমি তো মনে করি গ্রামে এখন শহরের চেয়ে অনেক বেশি স্বস্তি, অনেক সুযোগ সুবিধা। তবুও শহর কিন্তু শহরই। তুই থাক তোর শহর নিয়ে। ওই গ্রামে না ইন্টারনেট, ফেসবুক এইসব কিচ্ছু থাকে না রে। এগুলো ছাড়া এখন কেমন যেন খালি খালি লাগে। আরে শুধু নেট না, গ্রামের রাস্তাঘাট এখন অনেক উন্নত, সকল সুযোগ সুবিধা এখন এখানে আছে। তুই দেখ না, আমি তোকে এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছি। কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। গানের চর্চা কেমন হচ্ছে? মাশাআল্লাহ ভালো ভাইজান। আচ্ছা, তোমার? আম্মা জান তো কইলো আমার মাছ ধরতে। ও, তা মাছ আজকে ধরার দরকার নেই, আজকে তো কুরবানি হচ্ছে। আগামীকাল আমি বললে তারপর মাছ ধরো। হ্যাঁ, আগামীকালের অনুষ্ঠানের আয়োজন কেমন? মাশাআল্লাহ ভাইজান, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। অন্য গ্রামের মানুষজন কিন্তু আসবে, আমাদের কাছে শুনান যেন ঠিকঠাক থাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইজান। আর তোমরা এখন তাহলে যাও, দুপুরবেলা কিন্তু এখানে খাবে, একসাথে খাবো আমরা, কেমন? আচ্ছা যাও, এসে তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো আছি ভাইয়া। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। চলো বসি, এসো। আছো সবাই ভালো? হ্যাঁ জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। তা বলো, কে কি করছো এখন? ভাই আমি এলাকার একটা স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে জয়েন করেছি। বলো কি, ইংরেজির টিচার? গুড, ভেরি গুড। আমি ভাই ফ্রিল্যান্সিং করতেছি। ফ্রিল্যান্সিং? ও ভালোই তো। আচ্ছা, কিছু মনে করো না, এমনি জানতে চেয়েছি, ফ্রিল্যান্সিং করে তোমার মান্থলি ইনকাম কীরকম হয়? হয় ভাই, মাসে 20-25 হাজার টাকা হয়। বলো কি! আর তুমি? আমি তেমন কিছুই করি না। সে কি, তেমন কিছু করি না? এটা আবার কেমন অ্যান্সার? কিছু না কিছু তো করো নিশ্চয়ই। ভাইয়া, ও কিন্তু আপনার সাথে দুষ্টুমি করছে। ও হচ্ছে আমাদের সার্কেলের সবচেয়ে ধনী ছেলেটা। আমাদের গ্রামের সবচেয়ে বড় যে 10টা পুকুর,
সেগুলো লিজ নিয়ে সেখানে মাছ চাষ করছে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। ভাবছি আমিও গ্রামে চলে আসবো নাকি, তোমাদের মতো একটা কিছু করলাম তোমাদের সাথে। হ্যাঁ, তোমার কি অবস্থা বলো, তুমি কি করছো? ভাইয়া আপনি তো জানেন আসলে বিসিএস এর জন্যই তৈরি হচ্ছে আসলে। না, বয়সও তো হয়ে যাচ্ছে, তোমাদের বিয়ে শাদী করতে হবে না? বাড়ি থেকে কোনো ডিসিশন হয়েছে নাকি? হ্যাঁ আসলে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কয়েকদিনের মধ্যে একটা ভালো নিউজ শুনতে পারবো। তো এরকম একটা উপলক্ষ পেলে আনন্দ ফুর্তি করলাম গ্রামে এসে। শাহিদ, শাহিদ, সবাইকে নিয়ে খেতে আয়। হ্যাঁ মা, আসছি। এই চলো খাবো, চলো এসো। একটি বিশেষ ঘোষণা আগামীকাল সোমবার সন্ধ্যায় এলাকার বালুর মাঠে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাচে গানে ভরপুর এই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। উক্ত অনুষ্ঠানে 25 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের এলাকার সাবেক স্কুল প্রধান শিক্ষক শিক্ষানুরাগী জনাব আবুল হোসেন। ভাই একটা ঝামেলায় পড়ে গেলাম তো। সে কি, আবার কিসের ঝামেলা? তুই বল। ভাইয়া আসলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 25 জন মেধাবী ছাত্রকে বৃত্তি দেব, কিন্তু 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 আবেদন পড়েছে 40 জনের। ওয়েল, 40 জনই কি দরিদ্র? হ্যাঁ, সবাই মেধাবী? মোটামুটি সবাই মেধাবী। ওয়েল, কোনো সমস্যা নেই, 40 জনই বৃত্তি পাবে, আমি ব্যাপারটা দেখছি। থ্যাংক ইউ হ্যাঁ। না, থ্যাংক ইউ বলছো কেন? এটা আমার পার্টিসিপেশন। আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, কালকে যে আমরা অনুষ্ঠানটা করব সেটা আসলে মানে সূচিটা কিভাবে আপনি তৈরি করেছেন? আমরা অনুষ্ঠান শুরু করব প্রথমে দেশাত্মবোধক গানের সাথে একটা নাচ দিয়ে। ভেরি গুড। আচ্ছা, আগামীকাল অনুষ্ঠানের প্রধান অতিথি কে হচ্ছেন? আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন স্যার। বাহ, এটা তো খুবই ভালো আইডিয়া, আমার পছন্দ হয়েছে। আই অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আসলে অনেক রাত হয়েছে তো, আমাদের উঠতে হবে। ও উঠবে? আচ্ছা, না কালকে তো অনেক প্রেশার আছে। ওকে, হ্যাঁ দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই তুমি কাঁদছো কেন? কাঁদবো না, এত বড় আয়োজন আর আমার রাজকন্যাটা থাকে, এতক্ষণে আমার বাড়িটা মাথায় করে রাখে। তুমি মন খারাপ করো না প্লিজ। শোনো, তুমি একটা কথা বলবে না আমার সাথে, একদম কথা বলবে না। সময় হলো? কিছু বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমার খবর না নাও, তিতলির খবর নিতে অন্তত একটা ফোন করতে পারতে। শিমু, আমি তোমাকে ফোন দিয়েছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। মোটেও না, আমার ফোন একটা মুহূর্তের জন্য বন্ধ হয়নি। তাহলে কি আমি মিথ্যে বলছি? হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। আই এম সরি। তাহলে তুমি স্বীকার করছো তুমি মিথ্যা বলেছো? তুমি তিতলিকে একটু ফোনটা দেবে? তার আগে আমার কথার জবাব দাও, তুমি স্বীকার করো তুমি মিথ্যা বলেছো? না না, আমি মিথ্যে বলিনি। তাহলে তুমি সরি বলছো কেন? শোনো শাহেদ,
তুমি কার টানে গ্রামে গেছো সেটা আমি খুব ভালো করে জানি। খুব মানে কি, খুবই ভালো করে জানি। তোমার লজ্জা করে না শাহেদ? ছি। চাচা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। চাচা, রাতে একটা আইডিয়া মাথায় আসছে, তাই সকাল সকাল চলে এলাম আপনার সাথে আইডিয়াটা শেয়ার করতে। আইডিয়া কি? অনুষ্ঠানে আমরা আমাদের এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি দিচ্ছি। একই মঞ্চে একই সাথে যদি আমরা আমাদের এলাকার আর্থিকভাবে যারা কষ্টে আছেন এরকম একজন নারী বা পুরুষকে যদি আমরা আর্থিক সহায়তা করি কেমন হয়? হ্যাঁ, আইডিয়াটা তো খুবই ভালো, কিন্তু টাকার জোগান হবে কোত্থেকে? এমনিতেই অনুষ্ঠান বড় হয়ে গেছে, পরে সামাল দেওয়া যাবে তো? অনুষ্ঠান নিয়ে তুমি একদম চিন্তা করো না। চাচা, আইডিয়াটা আপনার পছন্দ হয়েছে? আমার কাছে কিন্তু আইডিয়াটা খুব ভালো মনে হচ্ছে, ভেরি গুড আইডিয়া। তোমাকে একটা কথা বলতে এসেছি। বল। ভাবিকে কল করেছো? মানে এত বড় একটা প্রোগ্রাম আমরা করছি, ভাবির তো থাকা উচিত, তাকে তুমি একটা কল করো, নাকি আমি করব? না না, তোর ফোন করার দরকার নেই, আমি কথা বলবো। নতুন একটা জিনিস কিন্তু যোগ হলো, তাই না? আমরা আর্থিকভাবে অসচ্ছল একজন মানুষকে সহায়তা করব। কিন্তু আর্থিক সহায়তা দরকার, এরকম মানুষ আমরা পাবো কোত্থেকে? অলরেডি আমাদের কাছে এরকম বেশ কয়েকটা নাম চলে এসেছে। তাই? আমি তাহলে যাই, তুমি ভাবিকে একটাবার কল করো। তোমার মেয়েটা নিশ্চয় অনেক বড় হয়েছে, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। তুমি ভাবিকে বলো না ওকে নিয়ে আসতে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আচ্ছা শোন, একটা কথা মনে রাখি, সন্দেহ হলো তুষের আগুন। এই আগুন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পোড়ায়। শাহেদ ভাইয়ের সঙ্গে তো তোর একটা সমঝোতা হয়েছিল। গত 10 বছর তুই তো তোর বাবা মার সঙ্গে ঈদ করলি, এবারের কুরবানির ঈদ তুই তো শ্বশুর শাশুড়ির সঙ্গে গ্রামে করবি। তুই তো তাকে অনার করলিই না, উল্টো তাকে সন্দেহ করছিস। তোর উচিত ছিল তাকে অনার করা। তুই বুঝতে পারছিস না রুমা, এটা সন্দেহ নয়, সে ওই মেয়েটা নেই আমাদেরকে এখানে রেখে গ্রামে গেছে। আমি জানি যে শাহেদের ব্যাপারে তোদের এটা বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস কর, আমি নিচে কানে ওই মেয়ের সাথে শাহেদকে কথা বলতে শুনেছি। তুই ভুল বলছিস শিব। আমি ভুল বলছি না তোকে, আর আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাব রুমা? আচ্ছা তুই বল, ঘটনা যদি সত্যি না হয় তাহলে শাহেদ আমাদেরকে এখানে রেখে কেন গ্রামে গেল? যদি এমন হয় যে একটা জায়গায় আমার যাওয়াটা খুব জরুরি, তুই চাস, ভীষণভাবে চাস, তাহলে তুই কি করবি? তুই আমাকে জোরাজুরি করবি না? তুই চাইবি না যেন আমি ওখানে যাই, বারবার আমাকে বলবি না? কিন্তু কোথায়? শায়দ তো আমাকে একবার রিকোয়েস্টও করেনি। কেন কেন? ওই মেয়ের কারণে। ওই মেয়ের ধরে নিলাম তোর কথাই সত্যি। তোর কি করা উচিত? সত্যের মুখোমুখি হওয়া। রাখি রে বন্ধু, কিছুক্ষণ পরেই আমাকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে। তোর বাসায় দাওয়াত আছে না? এসেই বাকি আলাপ করব। দেখি। রেডি হওনি? রেডি হও, রেডি হও। শোনো, অনুষ্ঠানে আমাদের যাওয়া উচিত। না, আমি যাব না। যেখানে আমার রাজকন্যা নেই সেখানে গিয়ে আমি কি করব? ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলো
চলো, ও বারবার ফোন দিচ্ছে। শুভ সন্ধ্যা প্রিয় এলাকাবাসী, সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন আমাদের আজকের আয়োজনে আমাদের প্রধান অতিথি আমাদের হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন স্যার। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শিক্ষক হিসেবে আমার আজ বড়ই আনন্দের দিন। আমার ছাত্ররা আজ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। প্রতি ঈদে শহর থেকে অনেকেই গ্রামে আসেন। আমরা এটাকে বলি নারীর টানে ঘরে ফেরা, কিন্তু ঘরে ফিরে তারা কি করেন? এই যে সবার হাতে হাতে মোবাইল ফোন আছে, ওনারা ঘরে বসে এই মোবাইল ফোনের সময় কাটান। মোবাইল ফোন আমাদের নিত্যদিনের জীবনের মধ্যে অপরিহার্য হয়ে গেছে, এখন খুব উপকারী। এই আবার ফোন দিয়েছে। হ্যাঁ সাহেব। বাবা, অনুষ্ঠান তো প্রায় মাঝ পর্যায়ে চলে এসছে, তুমি মাকে নিয়ে আসো না। ওই আবুল হোসেন স্যারও আছেন, তুমি আসলে ভালো লাগবে বাবা। মাকে নিয়ে চলে এসো এক্ষুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। আরে বাবা, আসছি তো, আসছি, দাঁড়া দাঁড়া, রাখ। চল চল, রেডি হও প্লিজ প্লিজ, চল প্লিজ। আজকে আমার ছাত্ররা যে উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছে সেটা হলো তারা বাড়িতে এসে মোবাইল নিয়ে বসে নেই, তারা বাইরে নেমে গেছে। তাদের গ্রামের এখানে ওখানে তারা গাছ লাগাচ্ছে, তারা অসহায় দুস্থ মানুষকে সাহায্য করছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষক হিসেবে এই দৃষ্টান্ত সারা দেশে ছড়িয়ে পড়ুক, তাহলে আমার জীবনে যে শিক্ষকতার কাজ সেটাও সার্থক হবে। আমি সেটা বিশ্বাস করি, আমি সেটা বুঝি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন কানাডা থেকে আগত আমাদেরই ছাত্রী ডক্টর তানজিতা। ডক্টর তানজিকাকে আমি মঞ্চে আমন্ত্রণ করছি। হ্যাঁ, ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাবো, আপনারা সামনে বসে আছেন গুরুজন, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত আবুল হোসেন স্যার এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিরা, এবং আজকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তারাও আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই স্কুলে অনেক দিন পরে আসলাম এবং আমি দেশের বাইরে থাকি। তো আমার এই আশা এবং সব কিছু মিলিয়ে যে আমাকে সহযোগিতা করেছেন সে হচ্ছেন আমার বাল্যকালের বন্ধু শাহেদ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত। অনেক দিন পরে আমি এই স্কুলে এসে আমার ভীষণ ভালো লাগছে যে অনেক উন্নয়ন হয়েছে স্কুলে। এই গ্রামে অনেক দিন পরে আসার একটাই কারণ হচ্ছে স্যার, আমি এই স্কুলের জন্য কিছু ডোনেশন দিতে চাই, যাতে করে এখানে যারা কৃতি সন্তান বা কৃতি ছাত্রছাত্রীরা আছেন তারা যেন আরও ভালোভাবে পড়তে পারে, স্কলারশিপ পেতে পারে। এবং আপনাদের আর একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে যে আমি এই গ্রামের মেয়ে, আমি এই গ্রামের সন্তান। আমি চাচ্ছি যে এই গ্রামে আমি আপনাদের জন্য একটা ক্যান্সার হাসপাতাল খুলব। এটা আমার আসলে অনেক দিনের ইচ্ছে এবং আমার বাবারও ইচ্ছে ছিল। আপনারা অনেকে হয়তো গ্রাম থেকে শহরে চিকিৎসার জন্য যেতে পারেন না বা বিভিন্ন রকম সমস্যা হয়, তার জন্যই আমার এই হাসপাতালটা করা।
যাক, আমার ভীষণ ভালো লাগছে, আমার চোখে পানি চলে আসছে। আমি আমি সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এখানে যারা আছেন সম্মানিত, তুই কখন আসলি, কিভাবে আসলি? সবার জন্য দোয়া করবেন। আমি সবাইকে তোর মা এসেছে নাকি? ধন্যবাদ ডক্টর তানজিকাকে। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিক্ষক আবুল হোসেন স্যার। কখন এসছো তুমি? চলে এসছি। গেস করবো তোমাকে কে নিয়ে এসছে? গেস করো। গেস করবো। ওকে, মা এসছে? তোর মা এসছে? এবারে মঞ্চে আসবে আচ্ছা আচ্ছা বাবা, আমি দেখছি। শিক্ষার্থী রিয়াদ। মঞ্চে ডেকে নিচ্ছি আরেক কৃতি শিক্ষার্থী রিফাত হাসানকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের প্রিয় শিক্ষক আবুল হোসেন স্যারকে এত কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। আমি স্বপ্ন দেখছি না তো? অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দকে বিনীত অনুরোধ আসলে দর্শক সারিতে গিয়ে আসন গ্রহণ করবার জন্য। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম গ্রামের বাড়িঘর রাস্তাঘাট সেই আগের মতোই ভাঙাচোরা আছে, ইলেকট্রিসিটির সমস্যা, ইন্টারনেট নাই, কেমন সবকিছু মিলিয়ে কেমন যেন একটা মানে গ্রাম। আমার ভুল ছিল। আমি কিন্তু তোমায় বলেছিলাম, আমার কথা তো বিশ্বাস করনি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ তো আমি সিরিয়াসলি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সত্যি সরি। ইটস ওকে। আচ্ছা, এখন এসো, বাবা মা আছেন, চলো দেখা করবে। আহা, এটা কোনো ব্যাপার না, বাবা মা খুব খুশি হবেন তোমাকে দেখলে। এসো তো আমার সঙ্গে, এসো। আহা, আমার বাবা মা তো, এসো। বসেন ভাবি, বসেন বসেন। এ পর্যায়ে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করবে আমাদের এলাকার খুদে নৃত্যশিল্পী তারফি। মঞ্চে আসছে তারফি। দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে ধন্যবাদ জানানোর পালা, কিন্তু তার আগে আপনাদের সামনে একজনকে ডেকে নিতে চাচ্ছি। তিনি আমাদের অত্যন্ত প্রিয় ভাবি, আমাদের শাহেদ ভাইয়ের স্ত্রী সুমাইয়া ইসলাম শিমু। আপনারা অনেকেই হয়তোবা জানেন না, আমাদের শিমু ভাবি একজন সঙ্গীত শিল্পীও বটে। মঞ্চে আসছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাবি শিমু ভাবি। আসসালামু আলাইকুম। আমি আসলে এই গায়েরই বই, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তবে আপনাদের আয়োজন দেখে আমি মুগ্ধ। আমার দেরি করার জন্য আমাকে ক্ষমা করবেন।